try to understand here. Here you can see he drives a car. সে একটি গাড়ি চালায়। হি ড্রোভ এ কার, সে একটি গাড়ি চালিয়েছিল। হি উইল ড্রাইভ এ কার, সে একটি গাড়ি চালাবে। হি ইজ ড্রাইভিং এ কার, সে একটি গাড়ি চালাইতেছে। হি ওয়াজ ড্রাইভিং এ কার, সে একটা গাড়ি চালাইতেছিল বা চালাচ্ছিল। হি উইল বি ড্রাইভিং এ কার, সে একটা গাড়ি চালাতে থাকবে। হি হ্যাজ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছে। হি হ্যাড ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি উইল হ্যাভ ড্রিভেন এ কার, সে একটা গাড়ি চালিয়ে থাকবে। হি হ্যাজ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে একটা গাড়ি চালাচ্ছে। হি হ্যাড বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, সে সকাল থেকে একটা গাড়ি চালাচ্ছিল। হি উইল হ্যাভ বিন ড্রাইভিং আ কার সিন্স মর্নিং, সে গাড়ি চালাতে থাকবে। হি ক্যান ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারে। হি কুড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে পারতো। হি শুড ড্রাইভ আ কার, তার গাড়ি চালানো উচিত। হি মে ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতেও পারে। হি মাইট ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতেও পারে। এখানে পার্থক্যটা হচ্ছে মেটা 50% পসিবিলিটি প্রকাশ করে, মাইট হচ্ছে 30% পসিবিলিটি প্রকাশ করে। হি মাস্ট ড্রাইভ আ কার, সে অবশ্যই একটা গাড়ি চালাবে। হি উড ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতো। হি ইউজ টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে অভ্যস্ত ছিল। হি নিড টু ড্রাইভ আ কার, হি নিড টু ড্রাইভ আ কার, তার একটি গাড়ি চালানো প্রয়োজন। হি ডেয়ার টু ড্রাইভ আ কার, সে একটি গাড়ি চালানোর সাহস করে বা সাহস দেখায়। হি ইজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার গাড়ি চালানোর কথা। হি ওয়াজ টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল না, হতো হবে। তাকে গাড়ি চালাতে হতো, হয়েছিল যেটা সেটা হচ্ছে আপনার আহ হ্যাড টু দিয়ে হবে। ঠিক আছে, তাহলে হি ওয়াজ টু ড্রাইভ আ কার এর বাংলা অর্থ হচ্ছে তাকে গাড়ি চালাতে হতো। ঠিক আছে, হওয়া তয়কার। ওকে, সো এরপর দেখেন, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হিয়ার। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার। হি ইজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা। হি ওয়াজ সাপোজ টু ড্রাইভ আ কার, তার একটা গাড়ি চালানোর কথা ছিল। হি ইজ গোয়িং টু ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাতে যাচ্ছে। হি হ্যাজ টু ড্রাইভ আ কার, তাকে একটি গাড়ি চালাতে হবে। হি হ্যাড টু ড্রাইভ আ কার, তাকে গাড়ি চালাতে হয়েছিল। হি উড লাইক টু ড্রাইভ আ কার, সে গাড়ি চালাতে চায়। হি উড রাদার অর হ্যাড বেটার ড্রাইভ আ কার, তার বরং একটা গাড়ি চালানো উচিত বা তার বরং একটা গাড়ি চালানো ভালো। এরকম একটা মিনিং আমার এখানে দেয়। এবার দেখেন, মেক নেগেটিভ এবং ইন্ট্রোগেটিভ। নেগেটিভ ইন্ট্রোগেটিভ প্লাস ডাবল ইউএস ওয়ার্ড প্লাস ইন্ট্রোগেটিভ, দেখেন কত সুন্দরভাবে উনি এটা সাজিয়েছেন। অনেক ভালো দেখা যাচ্ছে এই সেন্টেন্স গুলো, ওনার যে অর্গানাইজেশন। হি ড্রাইভস আ কার, সে গাড়ি চালায়। হি ডাজেন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালায় না। ডাজ নট, তাই না? তাহলে সে কি গাড়ি চালায়? ডাজ হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায় না? ডাজেন্ট হি ড্রাইভ আ কার, ডাজেন্ট হি ড্রাইভ আ কার। ওয়াই ডাজ হি ড্রাইভ এ, ওয়ার ডাজ হি ড্রাইভ এ কার, সে কোথায়? ডাবল ইউএস ওয়ার্ড যুক্ত ইন্ট্রোগেটিভ, হ্যাঁ, আইএনটি আর, আচ্ছা। ওয়ার ডাজ হি ড্রাইভ এ কার, সে কোথায় গাড়ি চালায়। ওয়েন ডাজ হি ড্রাইভ এ কার, সে কখন গাড়ি চালায়। হোয়াই ডাজ হি ড্রাইভ এ কার, সে কেন গাড়ি চালায়। হাউ ডাজ হি ড্রাইভ এ কার, সে কিভাবে গাড়ি চালায়। দেন ওয়ার ডাজেন্ট হি ড্রাইভ আ কার, সে কোথায় গাড়ি চালায় না। ওয়েন ডাজেন্ট হি ড্রাইভ এ কার, সে কখন গাড়ি চালায় না। হোয়াই ডাজেন্ট হি ড্রাইভ এ কার, সে কেন গাড়ি চালায় না। হাউ ডাজেন্ট হি ড্রাইভ এ কার, সে কিভাবে গাড়ি চালায় না। দেখেন এই জায়গাটা যে ডেভেলপ করতে পারবে, এই জায়গাটা সম্পর্কে যার ক্লিয়ার একটা কনসেপ্ট থাকবে, ভালো একটা ধারণা আসবে, সে অবশ্যই অবশ্যই এই মানে ইংলিশে যে কোনো কিছু বলতে পারবে। আর বাংলায় একটা কথা ভাবলে ইনস্ট্যান্টলি আপনি ইংলিশে সেটা লিখতে বা বলতে পারবেন, বলতে সক্ষম হবেন, যদি এই জায়গাগুলো সম্পর্কে আপনার ধারণা থাকে। আচ্ছা, এবার বলছে হি ড্রোভ এ কার, সে একটা গাড়ি চালিয়েছিল। হি ডিডেন্ট ড্রাইভ আ কার, সে গাড়ি চালায়নি। ডিড হি ড্রাইভ এ কার, সে কি একটা গাড়ি চালিয়েছিল। ডিডেন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালায়নি। হ্যাঁ, ওয়ার ডিড হি ড্রাইভ এ কার, সে কোথায় গাড়ি চালিয়েছিল। ওয়েন ডিড হি ড্রাইভ এ কার, সে কখন গাড়ি চালিয়েছিল। ওয়াই ডিড হি ড্রাইভ এ কার, ওয়াই ডিড হি ড্রাইভ এ কার, সে কেন গাড়ি চালিয়েছিল। হাউ ডিড হি ড্রাইভ এ কার, সে কিভাবে গাড়ি চালিয়েছিল। দেন কি বলছে, ওয়ার ডিডেন্ট হি ড্রাইভ এ কার, সে কোথায় গাড়ি চালায়নি। ওয়েন ডিডেন্ট হি ড্রাইভ এ কার, সে কখন গাড়ি চালায়নি। ওয়াই ডিডেন্ট হি ড্রাইভ এ কার, সে কেন গাড়ি চালায়নি। হাউ ডিডেন্ট হি ড্রাইভ এ কার, সে কিভাবে গাড়ি চালায়নি। হি উইল ড্রাইভ আ কার, সে একটা গাড়ি চালাবে। হি ওন ড্রাইভ আ কার, সে গাড়ি চালাবে না। হি উইল হি ড্রাইভ আ কার, সে কি একটা গাড়ি চালাবে। ওন্ট হি ড্রাইভ আ কার, সে কি গাড়ি চালাবে না। ওয়ার উইল হি ড্রাইভ
এ কার, সে কোথায় গাড়ি চালাবে, ওয়েন উইল হি ড্রাইভ এ কার, সে কখন গাড়ি চালাবে, হোয়াই উইল হি ড্রাইভ এ কার, সে কেন গাড়ি চালাবে, হাউ উইল হি ড্রাইভ এ কার, সে কিভাবে গাড়ি চালাবে। তারপর কি বলছে, হোয়ার ওন্ট হি ড্রাইভ এ কার, সে কোথায় গাড়ি চালাবে না। ওন্ট মানে কি, উইল নট। আমি যদি নটটাকে ফুল ফর্মে লিখি, সাবজেক্ট নাউন হলে নটটা সাবজেক্টের আগে থাকবে, বাট সাবজেক্ট যদি প্রোনাউন হয়, নট আমার সাবজেক্টের পরে থাকবে। সাবজেক্ট প্রোনাউন হলে নট সাবজেক্ট এর পরে থাকবে। এই বিষয়টা আপনাদেরকে মেনটেন করতে বলেছিলাম। তাহলে দেখেন, হোয়ার হোয়ার উইল হি নট, তুমি যদি নটকে ফুল ফর্মে বসে, এরকম হয়, ড্রাইভ এ কার, সে কোথায় গাড়ি চালাবে না। হোয়েন উইল হি নট ড্রাইভ এ কার, সে কখন গাড়ি চালাবে না। হোয়াই উইল হি নট ড্রাইভ এ কার। বাট কন্ট্রাস্টে হলে আমার এই অক্সিলারি ভার্বের সাথে একসাথে আমরা লিখে দিতে পারি, সে সাবজেক্ট নাউন হোক বা প্রোনাউন। তাহলে হি ইজ ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাইতেছে। হি ইজন্ট, ইজ নট ড্রাইভিং আ কার, সে গাড়ি চালাচ্ছে না। ইজ হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে। ইজন্ট হি ড্রাইভিং আ কার, সে কি গাড়ি চালাচ্ছে না। হোয়ার ইজ হি ড্রাইভিং আ কার, সে কোথায় গাড়ি চালাচ্ছে। হোয়েন ইজ হি ড্রাইভিং আ কার, সে কখন চালাচ্ছে। হোয়াই ইজ হি ড্রাইভিং আ কার, সে কিভাবে গাড়ি চালাচ্ছে, কেন চালাচ্ছে। হাউ ইজ হি ড্রাইভিং আ কার, সে কিভাবে চালাচ্ছে। আপনি যদি এখানে আরো বিভিন্ন ডাবল ইউএস ওয়ার্ড আছে, যেমন হাউ অফেন ইজ হি ড্রাইভিং এ কার, সে কতবার গাড়িটা চালাচ্ছে। হাউ অফেন মানে কতবার, হ্যাঁ, ফ্রিকোয়েন্সি বোঝায়। তো এখানে এই সবগুলো সেন্টেন্স উনি সুন্দরভাবে অর্গানাইজ করেছে, সুন্দরভাবে এখানে লেখা আছে। এই সেন্টেন্স গুলো আপনারা, এখানে উনি টেন্সের যে বিষয়গুলো এই পর্যন্ত কভার করেছে, আমি এইটার পিডিএফ আপনাদেরকে আমি পাঠিয়ে দিব, সবাইকে বলছি। আহ দিলে যারা করতে পারেননি বা করেননি তারা প্র্যাকটিস করবেন। ইভেন এরকম করে পারলে আপনারা নিজেরাও, উনি তো টেন্স পর্যন্ত করলো, তাহলে বাকিগুলো মডেল, সেমি মডেল, যে নেগেটিভ ইন্ট্রোগেটিভ বা ডাবল ইউএস ওয়ার্ড প্লাস নেগেটিভ ইন্ট্রোগেটিভ, আপনারা নিজেরা একটু করার চেষ্টা করবেন, দেখবেন পারেন কিনা। আমার কথা কি বুঝতে পারছেন সবাই আমি কি বলছি? এই যে ফাইলটা, এই ফাইলটা আমি পাঠিয়ে, গ্রুপে আমি পাঠিয়ে দিব। ঠিক আছে, দেখছেন আপনাদের মধ্যে থেকে কিন্তু এটা একজন করছে। তাহলে যদি, যদি আহ মানে কি বলবো, যদি ইচ্ছা থাকে, যদি চেষ্টা থাকে, তাহলে কত কিছুই করা যায়, তাই না? এইটা যে করছে, সে তাহলে কতটা টাইম এখানে দিয়েছে, তার মানে দেখলে বোঝা যায় যে তার এই ল্যাঙ্গুয়েজটা, ভাষাটা শেখার প্রতি কতটা ইচ্ছা আছে, কতটা আহ আশা, কতটা মানে গুরুত্ব দিয়ে সেটাকে কভার করছে। তো যাদের এই ইচ্ছা থাকবে, যাদের এই গুরুত্বটা থাকবে, তারা অনেক দ্রুত ডেভেলপ করে বের হতে পারবেন। বাট যারা শুধুমাত্র ক্লাস টাইমেই দেখবেন, আবার চলে যাবেন, আবার পরের দিন ক্লাস টাইমে আসবেন, ওই রকম ডেভেলপমেন্ট আসবে না। কারণ এটা একটা ভাষা, একটা ভাষা বা ল্যাঙ্গুয়েজ শিখতে গেলে নিজের ব্রেন দিয়ে আইডিয়া জেনারেট করতে হবে, নিজেকে কথা বলতে হবে, নিজেকে কাজ করতে হবে, আহ নিজেকে প্র্যাকটিস করতে হবে, অনেক বেশি প্র্যাকটিস করতে হবে। আচ্ছা, তো যাই হোক, এখন আমি আপনাদেরকে আজকে একটু, আমি খুব বেশি লং করতে পারবো না, আমার জাস্ট আর একটা ক্লাস নেওয়ার পরে হয়তো আপনাদের নিয়ে আর সমস্যা হবে না, আগের মতো করে ভালোভাবে নিতে পারবো সবকিছু। আহ, তো এখন আমি আপনাদেরকে একটু প্যাসিভ ভয়েস সম্পর্কে ধারণা দিব। কারণ আমি এতদিন আমরা যে ক্লাসগুলো করলাম, যে বিষয়গুলো দেখলাম, আমি যা যা পড়ালাম, এগুলো সব অ্যাক্টিভের সেন্টেন্স, অর্থাৎ সাবজেক্ট হচ্ছে অ্যাক্টিভ থাকে। আমি ভাত খাই, আই ইট রাইস, সে বাড়ি যায়, হি গোজ টু হোম, হি গোজ হোম, বা তারা স্কুলে যাচ্ছে, দে আর গোয়িং টু স্কুল। কত কিছু আমরা লিখছি বা বলছি, বিভিন্ন সেন্টেন্স তৈরি করছি। হি রাইটস আ লেটার, হি ডাজেন্ট রাইট আ লেটার, ডাজ হি রাইট আ লেটার, ডাজেন্ট হি রাইট আ লেটার। তো এই সমস্ত সেন্টেন্স গুলোতে কিন্তু আমাদের সাবজেক্ট অ্যাক্টিভ ছিল, অর্থাৎ সাবজেক্ট শুরুতে ছিল, সাবজেক্ট কাজ করতো। কিন্তু প্যাসিভ ভয়েসটা মূলত কি, আমি আপনাদের যে প্যাসিভটা করাবো বা যেটা দেখাবো, সেটা হচ্ছে প্যাসিভের প্র্যাকটিক্যাল যে ব্যবহারটা আছে, প্যাসিভের ডিরেক্ট যে ব্যবহারটা আছে। অর্থাৎ যে প্যাসিভ ভয়েস আমাদের ডে টু ডে লাইফে স্পিকিং বা রাইটিং এর প্রয়োজন হয় ইনস্ট্যান্টলি। ইনস্ট্যান্টলি আমরা যেখানে প্যাসিভের ব্যবহার করি, সেইভাবেই প্যাসিভটাকে আমি দেখাবো। অর্থাৎ ট্রান্সফর্ম করাটা আমি দেখাবো না, মানে অ্যাক্টিভ আছে প্যাসিভ করো, আমাদের প্র্যাকটিক্যাল জায়গায় কিন্তু এটা লাগে না, এটার প্রয়োজন হয় না। অ্যাক্টিভ আছে প্যাসিভ করো, আমাদের প্র্যাকটিক্যাল জায়গায় যেটা লাগে সেটা হচ্ছে, আবারও বলছি, ডিরেক্ট প্যাসিভের ব্যবহার। সেটা কিভাবে করতে হয় আমি আপনাদেরকে বলবো। তো দেখেন, হিয়ার ইউ ক্যান সি দ্য ডেফিনেশন অফ ভয়েস চেঞ্জিং। বলছে কিছু কথা, কাজ, ঘটনা সাবজেক্ট বা কর্তা নিজে সম্পূর্ণ করে থাকে, আবার কিছু কাজ, কিছু ঘটনা অন্যের দ্বারা সম্পূর্ণ হয়ে থাকে। এই ধরনের কথা, কাজ বা ঘটনার প্রকাশভঙ্গিকে মূলত ভয়েস বা বাচ্য বলে। ভয়েস প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে অ্যাক্টিভ ভয়েস,
আর একটা হচ্ছে প্যাসিভ ভয়েস। কয় প্রকার ভয়েস আছে ইংলিশে? দুই প্রকার। একটাকে আমি কি বলছি? অ্যাক্টিভ। আর একটাকে আমি বলছি যে প্যাসিভ। অ্যাক্টিভ ভয়েসটা কি? যেখানে সাবজেক্ট সক্রিয় বা অ্যাক্টিভ থাকে এবং সরাসরি কাজটি সম্পূর্ণ করতে প্রথমে থাকা সাবজেক্টটি প্রধান হিসেবে বিবেচিত হয়। অর্থাৎ এতদিন আমরা যে ধরনের সেন্টেন্স গুলো প্র্যাকটিস করতে, যেভাবে আমরা যা শিখে আসছি, সবই হচ্ছে অ্যাক্টিভ ভয়েস। ফর এক্সাম্পল, হি রিডস আ বুক, সে একটা বই পড়ে। শি ড্রিউ আ পিকচার, সে একটা ছবি এঁকেছিল। ইউ হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তুমি কাজটা করেছো। দোজ আর দ্য সেন্টেন্সেস অফ অ্যাক্টিভ ভয়েস। এগুলো সবই অ্যাক্টিভ ভয়েসের সেন্টেন্স বা বাক্য। এবার আসি প্যাসিভ ভয়েস জিনিসটা কি। প্যাসিভ হচ্ছে সাবজেক্ট নিজে কাজ না করে নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থেকে যদি ওই কাজটি অন্য কারো দ্বারা সম্পূর্ণ হয় বোঝায়, তবে তা প্যাসিভ হয়। প্যাসিভ মানে কি? আমার একটা সাবজেক্ট থাকবে, বাট সেই সাবজেক্টে কোনো কাজ করতে পারে না, কাজটা অন্য কারো দ্বারা হবে। যার দ্বারা কাজটা হবে, অর্থাৎ যে অ্যাক্টিভলি কাজটা করবে, সে অবজেক্টের পজিশনে বসতেও পারে, আবার নাও বসতে পারে। বাট সাবজেক্টের পজিশনে যে ওয়ার্ডটাকে আমি নিব, যে ব্যক্তি বস্তু যাই বসাই না কেন, সে কিন্তু কোনো কাজ করতে পারবে না, সেটা ইনঅ্যাক্টিভ থাকবে। এ বুক ইজ রেড বাই হিম, একটা বই পড়া হয় তার দ্বারা। আ পিকচার ইজ ড্রন বাই হার, একটা ছবি আঁকা হয়েছিল তার দ্বারা। এগুলো হচ্ছে প্যাসিভ ভয়েস। এখন আমি এখানে এখানে যে ফাইলটা দেখছেন, এটা গ্রামেটিক্যাল কিছু সেন্স দেওয়া আছে, আমি যেটা বলছি যে প্র্যাকটিক্যালি দেখতে হবে। তারপর আমরা এটা একটু একবার দেখি। যেমন দেখেন, এখানে বলছে যে ভয়েস চেঞ্জিং এর ক্ষেত্রে দুইটা গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে প্যাসিভ ভয়েসে অবশ্যই টেন্স অনুসারে বি ভার্ব প্লাস ভার্বের পাস্ট পার্টিসিপল হবে, অর্থাৎ মেইন ভার্বের ভি থ্রি বা পাস্ট পার্টিসিপল আমাকে ইউজ করতে হবে। শুধুমাত্র ট্রানজিটিভ ভার্ব অর্থাৎ ভার্ব প্লাস অবজেক্টের ভয়েস চেঞ্জ হয়ে থাকে, মানে যে সেন্টেন্স বা বাক্যগুলোতে অবজেক্ট থাকে। অবজেক্ট কাকে বলে? কোনো সেন্টেন্স বা বাক্যের ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যদি উত্তর পাওয়া যায়, তাকেই মেইনলি অবজেক্ট বলা হয়। তো এই যে অবজেক্ট, এই অবজেক্ট যদি থাকে কোনো বাক্যে, সেই বাক্যটাকে মূলত আমরা আহ কি বলে থাকি? অবজেক্ট থাকলে সেই অবজেক্ট যুক্ত বাক্যটাকে আমরা মূলত আহ মানে ওই বাক্যে যে ভার্বটা থাকে সেটাকে আমরা মূলত ট্রানজিটিভ ভার্ব বলি। আর যে বাক্যে অবজেক্ট থাকে না, ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে কোনো উত্তর পাওয়া যায় না, সেই বাক্যের ভার্বটাকে আমরা ইনট্রানজিটিভ ভার্ব বলি। সেখানে অ্যাডভার্ব থাকতে পারে, ইভেন ভার্বের পরে ফুল স্টপ থাকতে পারে, অন্য কোনো কিছু নাও থাকতে পারে, এরকম হয়। তো এরপর বলছে যে ট্রানজিটিভ ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে, অর্থাৎ মেইন যে ভার্বটা সেটার ভি থ্রি হয় প্যাসিভ ভয়েসে। এটা যে টেন্সই হোক না কেন, আপনার ইনডিফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস, আপনি যখন প্যাসিভ ভয়েসে সেন্টেন্স তৈরি করবেন, মেইন ভার্বটার পাস্ট পার্টিসিপল ফর্ম হয়। অ্যাক্টিভে কিন্তু এটা হয় না। কারণ অ্যাক্টিভের ক্ষেত্রে যে বিষয়টা হয় সেটা হচ্ছে মেইনলি অ্যাক্টিভ ভয়েসে আমাদের, আমি যদি আপনাদেরকে একটু বলি, পারফেক্ট টেন্স গুলোতেই কিন্তু ভি থ্রি বসে। প্রেজেন্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট বা ফিউচার পারফেক্টেই কিন্তু ভার্বের যে তিন নাম্বার ফর্ম বা পাস্ট পার্টিসিপল ফর্ম সেটা বসে। বাট প্যাসিভের সমস্ত টেন্সেই, সমস্ত স্ট্রাকচারেই মেইন ভার্বটার পাস্ট পার্টিসিপল বা ভি থ্রি আমাকে বসবে, বসাতে হবে। তো এই জন্যই প্যাসিভটাকে প্রপার ওয়েতে বুঝতে হবে। এরপর প্রেপোজিশন বসে, অ্যাক্টিভের সাবজেক্ট অবজেক্ট হয়। এখানে বিভিন্ন ফর্ম দেওয়া আছে, গ্রামেটিক্যাল ফাংশন দেওয়া আছে। বাট আমি এভাবে করাবো না, আমি একটু প্র্যাকটিক্যালি আপনাদেরকে দেখাবো বা বোঝানোর চেষ্টা করবো এই বিষয়টা। প্র্যাকটিক্যালি কিভাবে? যেমন মনে করেন আমি এই যে আপনাদের ক্লাস নিচ্ছি, আমার কথাটা বোঝেন, আপনাদের ক্লাস তো আমি নিচ্ছি, বাট আমি না নিয়ে আমি যদি অন্য আরেকটা টিচারকে দিয়ে ক্লাসটা নেওয়াই, ফর এক্সাম্পল, আহ আমি ক্লাস নিচ্ছি, বা আমি আপনাদের এই ক্লাসের আগে যদি ইংলিশে একটা নোটিশ দেই যে আমি আজ রাত 9টায় আপনাদের ক্লাস নিব, ইংলিশটা কি হবে? যে আই উইল টেক ইউর ক্লাস at 9 p.m. I will take your class at 9 p.m. আমি 9টায় আপনার মানে আপনাদের ক্লাস নিব। I will take your class at 9 p.m. এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যে এই উইল প্লাস টেক, এটা হচ্ছে ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার। কিন্তু এই কথাটাকে এইভাবে না বলে, অর্থাৎ এই সাবজেক্টটাকে আমি না রেখে, আমি যদি সাবজেক্টের স্থানে ক্লাসটাকে নিয়ে আসি, অর্থাৎ ক্লাস কে নিল বা না নিল এইটার উপর ফোকাস না করে, এইটার উপর গুরুত্ব না দিয়ে, আমি যদি ক্লাসটার উপর গুরুত্ব দিই, অর্থাৎ মনে করেন আমি ক্লাস নিব না, আমি অন্য একটা টিচারকে দিয়ে ক্লাস নেওয়াবো, বাট যাকে দিয়ে নেওয়াবো তার নামটা আপনাদের সামনে আমি আগে মেনশন করতে চাচ্ছি না। তো আমি জাস্ট আপনাদের এরকম করে একটা নোটিশ বললাম বা দিতে চাচ্ছি যে আপনাদের আজকের ক্লাসটা আজ রাত 9টায় নেওয়া হবে। কি বললাম? আপনাদের আজকের ক্লাসটা আজ রাত 9টায় নেওয়া হবে। তো এই কথাটা যখন আপনি বলবেন, এখানে সাবজেক্ট হচ্ছে আপনাদের ক্লাস, ঠিক আছে? কে নিল বা কারা নিল এটাকে মেনশন করা হচ্ছে না।
শুধুমাত্র ক্লাসকেই মেনশন করছি, বাট ক্লাসের তো হাত পা নেই, ক্লাস তো নিজে নিজে শুরু হতে পারে না, এটা ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয়। তো যখন এই ক্লাসই সাবজেক্টের পজিশনে চলে আসতেছে, তখন এখানে আমার ফিউচার ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার ইউজ করতে হচ্ছে। প্রতিটা টেন্স, আমাদের যে 12টা টেন্সের স্ট্রাকচার আছে, এছাড়া মডাল, সেমি মডাল, প্রত্যেকটা স্ট্রাকচারেরই প্যাসিভের একটা রিভার্স স্ট্রাকচার আছে, যেটা আমাদেরকে জানতে হবে। এবং প্যাসিভ ভয়েস মানে, এটা মনে রাখবেন, আপনার যে ধরনের সেন্টেন্সই হোক না কেন, আমার সাবজেক্ট যদি নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থাকে, আমার মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল বা বি3 হয়। তাহলে আমি যদি বলি আপনাদের ক্লাসটা রাত 9টায় নেওয়া হবে, ইওর ক্লাস উইল বি টেকেন অ্যাট 9 p.m. ইওর ক্লাস উইল বি টেকেন অ্যাট 9 p.m. আপনাদের ক্লাস রাত 9টায় নেওয়া হবে। তাহলে উইল বি প্লাস ভি3, তাহলে এটা আমার কিসের স্ট্রাকচার? এটা হচ্ছে আমার ফিউচার ইনডিফিনিটেন্সের প্যাসিভের স্ট্রাকচার, উইল বি প্লাস ভি3। আর এই উইল টেক এটা অ্যাক্টিভের স্ট্রাকচার। তাহলে এটা কেন লিখলাম? কারণ আমাদের ক্লাস সাবজেক্ট, সাবজেক্ট কিন্তু নিষ্ক্রিয়, ইনঅ্যাক্টিভ, সাবজেক্ট কিছু করতেছে না, ক্লাস কেউ একজন নিবে, যে নিবে তাকে আমি এখানে মেনশন করছি না, তাকে এখানে মেনশন করা নেই। তো এইটাকেই মূলত বা অ্যাকচুয়ালি প্যাসিভ ভয়েস বলা হয়। অনেকেই অনেকেই আহ আমাকে মেসেজ দেন না যে, স্যার আপনি কি আমাদের আজকের ক্লাসটা নিবেন? মনে করেন আমি ক্লাস নিচ্ছি না, আমার ক্লাসের লিঙ্ক দিতে একটু লেট হয়ে যাচ্ছে, দেরি হচ্ছে। অনেকে বলে না যে আজকে ক্লাস হবে, হ্যাঁ আজকে আমাদের কোনো ক্লাস হবে বা আছে। এই একটু আগেও আমি আপনাদের একটা কনভারসেশন গ্রুপে দেখছিলাম যে ডু উই হ্যাভ এনি ক্লাস টুডে, একজন লিখছেন ডু উই হ্যাভ, অর্থাৎ আমাদের কি আছে কোনো ক্লাস আজ, এরকম একজন লিখছেন। আপনারাই বলেন আপনাদের মধ্যে থেকে এখানে কে লিখছেন একটা গ্রুপে, মানে আমি তো জানেন গত 2 দিন 8:30টায় লিঙ্ক দিয়েছি, বাট আজকে 8:30টায় নোটিশ দিয়ে 9টায় ক্লাস নিচ্ছি। তো আহ এটা অনেকে কনফিউশনে ছিলেন বলে লিখছেন যে ডু উই হ্যাভ এনি ক্লাস টুডে। কিন্তু এখানে সাবজেক্ট হচ্ছে উই, আমরা, আমাদেরটা হবে কিনা। এখন এটা ঠিক আছে, আপনার সেন্টেন্স ভুল না, কিন্তু আমি যদি এইভাবে কথাটা বলি যে আমাদের আজকের ক্লাসটা কি হবে, অর্থাৎ সাবজেক্ট যদি আমি ক্লাসকে নিয়ে আসি, ক্লাসের উপর যদি আমি ফোকাস করি, আমাদের আজকের ক্লাসটা আজ কখন অনুষ্ঠিত হবে। অনেকে আমাকে বলেন না স্যার আপনি কখন ক্লাস নিবেন? এটা সহজ, এখানে আপনি আমাকে ইন্ডিকেট করছেন যে when will you take our class today? When will you take our class today? আপনি বলছেন যে স্যার when will you take our class today? এটাও ফিউচার ইনডিফিনিটিভ অ্যাক্টিভের স্ট্রাকচার। বাট আমি যদি এইভাবে কথাটা না বলে, আমি যদি বলি যে আমাদের আজকের ক্লাসটা কখন নেওয়া হবে, আমাদের আজকের ক্লাসটা কখন নেওয়া হবে, এই সেন্টেন্সটার ইংলিশ কি? অনেকে ইনবক্সে মেসেজ দেয় না আজকে ক্লাস হবে, আজকের ক্লাস কখন শুরু হবে, আজকের ক্লাস কখন নেওয়া হবে। এই কথাটার ইংলিশ এরকম, when, খেয়াল করেন, will our class be taken today? কি বললাম? when will our class be taken today? তাহলে আগে WH or then auxiliary verb then subject then be plus main verb এর past participle then extension. So when will our class be taken today? আমাদের আজকের ক্লাসটা কখন নেওয়া হবে, when will our class be taken today? এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, আপনি নিজে বুকে হাত দিয়ে বলেন এই প্র্যাকটিসটা কতজনের থাকে, এটা কতজন আমরা ইনস্ট্যান্টলি ইংলিশে বলতে পারি। আমরা বাংলায় প্যাসিভ রিলেটেড অনেক সেন্টেন্স বাংলায় বলে থাকি, বাংলা কনভারসেশনে বলে থাকি, বাট আমরা নিজেরা জানিও না যে এই জিনিসটা, এই সেন্টেন্স বা এই বাক্যটা ইংলিশে প্যাসিভ ভয়েসে হবে। এবং না জানার কারণে, ইভেন প্যাসিভের প্রপার প্র্যাকটিস না থাকার কারণে, প্যাসিভের ফর্ম না জানার কারণে, আহ বা এই যে প্র্যাকটিক্যাল যে ব্যবহারটা, এইটা না জানার কারণে আমরা ইংলিশে কিন্তু কথা বলতে পারি না, ইংলিশে লিখতে পারি না। প্যাসিভ বলতে আমরা এরকম শিখি যে সাবজেক্ট অবজেক্ট হবে, অবজেক্ট সাবজেক্ট হবে, যেমন এই যে হি ইটস রাইস, সে ভাত খায়। হি ইটস রাইস, সে ভাত খায়, এটার প্যাসিভ করো, প্যাসিভে রাইস ইজ ইটেন, রাইস ইজ ইটেন বাই হিম। আমরা এইভাবে প্যাসিভ করা শিখি, শি রাইটস আ লেটার, লেটার ইজ রিটেন বাই হার। এইভাবে আমরা প্যাসিভ করি, বাট এই প্যাসিভটা আমরা করব না, এগুলোকে বলা হয় ট্রান্সফরমেশন, যে অ্যাক্টিভ থেকে প্যাসিভ করো। ক্লাস 6 7 8 9 10 এর বিভিন্ন গ্রামার বইতে এটার ব্যবহার হয়, বাট প্র্যাকটিক্যাল প্যাসিভ, ডিরেক্ট প্যাসিভ, প্যাসিভ ভয়েসের যে ডিরেক্ট ব্যবহার বা ইউজ, এইটা আমাদের করা শিখতে হবে প্রপার ওয়েতে। যেমন মনে করেন, আমি যদি আপনাকে এরকম একটা কথা বলি, আপনি অনেক দিন পর আপনি শহরে থাকেন, যে কোনো একটা ঈদের ছুটিতে বা যে কোনো একটা ভ্যাকেশনে আপনি গ্রামে গিয়েছেন। গ্রামে যাওয়ার পর দেখছেন যে আপনাদের গ্রামে একটা নতুন মসজিদ তৈরি করা হয়েছে। তো আপনার সাথে আপনার একটা ফ্রেন্ড আছে, সেও নামাজ পড়তে গেছে। আপনার ফ্রেন্ডকে আপনি প্রশ্ন করছেন যে খুব সুন্দর একটা মসজিদ হয়েছে আমাদের গ্রামে, সো এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, আপনার ফ্রেন্ডকে আপনি জিজ্ঞাসা করছেন।
এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে? আপনি কার উপর ফোকাস করছেন? মসজিদের উপর। কে করছে, কারা করছে, এটা কিন্তু আপনি বলছেন। আপনি দেখছেন কি মসজিদ, বাট ওই জিনিসটা কি ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়। ওই জিনিসটা কি জাস্ট একটা বস্তু। তো ওই মসজিদকে সাবজেক্টে রেখে যখন আপনি কথাটা বলছেন, আপনার ওটা প্যাসিভ ভয়েস হবে। যে ইংলিশে এরকম হয় যে হোয়েন হ্যাজ দ্য মস, আমি যদি বলি এই মসজিদটা কবে তৈরি হয়েছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভিতর আসে। হোয়েন হ্যাজ দ্য মস্ক, BUILT, এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে? হোয়েন হ্যাজ দ্য মস্ক, সরি এখানে একটা ইয়ে হবে, বিন বিন বিল্ট, বিন BEEN। তো এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, হোয়েন হ্যাজ দ্য মস্ক বিন বিল্ট, এই মসজিদটা কবে তৈরি করা হয়েছে, এটা প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার। তাহলে WH ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন বিন প্লাস আমার এই V3। আর যদি বলতাম কবে তৈরি করা হয়েছিল, হোয়েন ওয়াজ দ্য মস্ক বিল্ট, হোয়েন ওয়াজ দ্য মস্ক বিল্ট, এরকম হতো। তো যাই হোক, এখন এই যে বাক্যটা আমি লিখলাম, এই বাক্যের যে বাংলাটা বললাম, বাংলাটা কিন্তু আমাদের কাছে অতি সহজ লাগে। এই ধরনের বাংলা সেন্টেন্স আমরা বিভিন্ন জায়গায় ইউজ করে থাকি, বাট ইংলিশে আমরা কতজন এই সেন্টেন্সটা ইনস্ট্যান্টলি বলতে পারি যে হোয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ট, হোয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ট, হোয়েন হ্যাজ দ্য মস বিন বিল্ট? পারি না, কারণ আমরা ইংলিশে এই প্যাসিভের যে ডিরেক্ট ব্যবহার এটা জানি না, অ্যাজ ওয়েল অ্যাজ প্র্যাকটিক্যালি এটাকে প্র্যাকটিস করিনি কখনো। এই জন্য কিন্তু আমরা পারি না। অর্থাৎ এই প্যাসিভ ভয়েস আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজে, ইংরেজিতে কথা বলার জন্য অনেক বড় একটা বাধা বা ব্যারিয়ার হিসেবে কাজ করে। এটা আমি আপনাদেরকে বলে রাখলাম। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? মানে প্যাসিভ ভয়েসটাকে আমাদের ভালোভাবে কাভার করতে হবে, ক্লিয়ার করতে হবে। প্যাসিভ সম্পর্কে যদি ক্লিয়ার কনসেপ্ট না থাকে, ক্লিয়ার ধারণা আপনি নিতে না পারেন, রাখতে না পারেন, তাহলে কখনোই ভালোভাবে ইংলিশে আপনি স্পিকিং করতে পারবেন না। ইভেন ফ্রি হ্যান্ড রাইটিং এ, স্পিকিং এর থেকে রাইটিং এই প্যাসিভের ব্যবহার অনেক বেশি হয়। তো রাইটিং এও আপনি পদে পদে ভুল করবেন, কারণ প্যাসিভ ছাড়া রাইটিং কখনোই প্রফেশনালি কাভার করা যায় না। মনে করেন আপনি আহ বাংলাদেশ থেকে বিদেশে গিয়েছেন। বিদেশে আপনার লন্ডনে গেলেন আপনি, সেখানে একটা বাসায় উঠছেন। এখন আপনি কিছু বাজার করবেন, শপিং করবেন। এখন সুপার শপে না গিয়ে আপনার কাঁচা বাজার করা দরকার, বা আপনার কিছু মাছ কেনা দরকার। আপনি মাছের বাজার খুঁজতেছেন, আপনি জানেন না যে লন্ডন শহরে মাছের বাজার কোথায় আছে। তো এখন আপনি এই জায়গাটায় কি করবেন? আপনি কথাটা একটু বোঝার চেষ্টা করেন। আপনি ওই দেশের কারোর কাছে বা নেটিভস কোনো লোকের কাছে আপনি জিজ্ঞাসা করছেন, এক্সকিউজ মি, কুড ইউ প্লিজ টেল মি, অর ইউ ক্যান অলসো সে দ্যাট ক্যান ইউ প্লিজ টেল মি। আপনি একটু বলতে পারেন, আর উড ইউ প্লিজ টেল মি, দয়া করে আমাকে বলবেন এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়। আই নিড টু বাই সাম ফিশ, আমার কিছু মাছ কেনা দরকার। আই নিড টু বাই সাম ফিশ, আমার কিছু মাছ কেনা দরকার। সো কুড ইউ টেল মি, আই নিড টু বাই সাম ফিশ, সো কুড ইউ টেল মি এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়। এই যে কথাটা আমি বললাম, এই সেন্টেন্সের আমার সাবজেক্টটা কি? সাবজেক্ট হচ্ছে মাছ। মাছ কি নিজে নিজে বিক্রি হতে পারে? হয় না। কে বিক্রি করে? মাছের কোনো একজন বিক্রেতা আছে, কাজটা কিন্তু অন্য কেউ করে। বাট যে বিক্রেতা আছে তাকে আমি খুঁজতেছি না, আমি খুঁজতেছি মাছের বাজারটা। আমার দরকার মাছটা, আমার বস্তুটা কি, অবজেক্টটা কি? অবজেক্ট হচ্ছে ওই মাছ। তাহলে আমি যখন ওই মাছটাকে মেনশন করে কথাটা আমি বলবো, তখন আমার ইংলিশটা প্যাসিভ ভয়েসে চলে যায়। তাহলে এই প্যাসিভ করার আগে আমার আবার টেন্স আইডেন্টিফাই করতে হয়। প্রত্যেকটা টেন্সের কিন্তু আমি আবারও বলছি, প্যাসিভের একটা স্ট্রাকচার আছে, যে স্ট্রাকচারটা আমাদেরকে বুঝতে হবে। অর্থাৎ আমি যদি বলি এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, অ্যাজ ইউজুয়াল কোনো কিছু হয়, রেগুলার ওয়েতে হয়, প্রতিদিন হয়, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস V3 প্লাস অবজেক্ট। অর্থাৎ এই সেন্টেন্সটা আপনি যখন ইংলিশে করবেন, আপনার সেন্টেন্সটা মানে ইংলিশটা মূলত এরকম হবে যে হোয়ার, হোয়ার ইজ ফিশ সোল্ড, আর ইজ প্লাস V3, সেল মানে বিক্রি করে, পাস্ট পার্টিসিপল সোল্ড, WH ওয়ার্ড, দেন অক্সিলারি ভার্ব, দেন সাবজেক্ট, দেন মেইন ভার্ব। হোয়ার ইজ ফিশ সোল্ড ইন দিস মার্কেট। অর্থাৎ এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, কুড ইউ প্লিজ টেল মি, আর এক্সকিউজ মি, ক্যান ইউ প্লিজ টেল মি। এই বাজারে কোথায় মাছ বিক্রি হয়, তাহলে ইংলিশটা কি, যে হোয়ার ইজ ফিশ সোল্ড ইন দিস মার্কেট, হোয়ার ইজ ফিশ সোল্ড ইন দিস মার্কেট। এখন এই যে সেন্টেন্সটা আমি লিখলাম, এই যে বাক্যটা আমি লিখলাম, এই প্র্যাকটিসটা কতজনের থাকে? আমি এরকম একটা সেন্টেন্স আপনাদের বলছিলাম এই প্যাসিভ ভয়েসের উপর। আপনারা যারা আমার ফ্রি ক্লাসগুলোতে অ্যাটেন্ড করছিলেন একদম প্রথম দিকে, আমি আমার ফিফথ ফ্রি লাইফ ক্লাসে প্যাসিভ ভয়েস শিখিয়েছিলাম। তো সেখানে আমি এরকম একটা বাক্য বলেছিলাম যে মনে করেন আমি এখন অফিসে বসে আছি,
এখন আমার বাসায় আমার যে বেডরুমটা আছে, আমার বেডরুমটা পরিষ্কার করা দরকার। প্র্যাকটিক্যালি বুঝতে হবে। দেখেন, ইংলিশ একটা ভাষা, টপিক কন্টেন্ট আমি তো কত শিখিয়েছি আপনাদের, শিখিয়ে যাচ্ছি, শেখাবো। বাট আমরা যদি প্র্যাকটিক্যালি বিষয়গুলোকে অ্যানালাইসিস করতে না পারি, যে কোনো কিছুকে প্র্যাকটিক্যালি যদি নিতে না পারি বা বুঝতে না পারি, কখনোই ল্যাঙ্গুয়েজটাকে 100% ডেভেলপমেন্ট, আমরা ল্যাঙ্গুয়েজটাকে মানে কি বলবো, 100% বুঝতে পারবো না, 100% ডেভেলপমেন্ট আমাদের হবে না। তো এই জন্য এই এই বিষয়গুলোকে আমি বারবার বলার চেষ্টা করি এবং প্র্যাকটিক্যাল উদাহরণের মাধ্যমে বলার চেষ্টা করি। তো যে কথাটা বলছিলাম যে আমি আমার বাসায় বসে আছি, আমি আমার অফিসে বসে আছি, এখন আমার বাসায় আমার বেডরুমটা পরিষ্কার করা দরকার। এখন মনে করেন আমার বাসায় একটা কাজের লোক আছে, ফর এক্সাম্পল তার নাম হচ্ছে আপনার রহিমা। এখন আমি বাসায় আমার মায়ের কাছে ফোন দিলাম যে, মা, রহিমা কি আমার ঘরটা পরিষ্কার করেছে? আমার ঘরটা পরিষ্কার করার দরকার ছিল। সো রহিমা কি ঘরটা পরিষ্কার করেছে? এই সেন্টেন্সটা একটা অ্যাক্টিভের সেন্টেন্স, কারণ আমি সাবজেক্টকে মেনশন করতেছি। এরকম এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভিতর আসে যে হ্যাজ রহিমা ক্লিনড মাই রুম, হ্যাজ রহিমা ক্লিনড মাই রুম, রহিমা কি আমার ঘরটা পরিষ্কার করেছে, বা হ্যাজ রহিমা ক্লিনড দ্য রুম বা মুভড দ্য রুম। এখন আমার মা যদি এই পাশ থেকে বলে যে হ্যাঁ রহিমা ঘরটা পরিষ্কার করেছে, সেটা আমার অ্যাক্টিভের সেন্টেন্স, সাবজেক্ট আছে। কিন্তু এই জায়গায় এই রহিমাকে প্রাধান্য না দিয়ে আমি যদি এই ঘরটাকে প্রাধান্য দেই, এই ঘরটার উপর যদি আমি ফোকাস করি, কারণ আমার দরকার, আমি যে আমার বাসায় ফোন করলাম, ফোনটা কি জন্য করলাম, কিসের জন্য করলাম, যে আমার যে ঘর, সেই ঘর পরিষ্কার হলো কিনা এই বিষয়টা জানার জন্য কিন্তু আমি কলটা করেছি। আমার যে ঘরটা আছে, আমার যে বাড়িটা আছে, সেটা পরিষ্কার করেছে কিনা এইটা জানার জন্য আমি ফোন করেছি। অর্থাৎ যে করে করুক, সেটা আমার কাজের মেয়েও করতে পারে, আমার ভাইও করতে পারে, আমার বোনও করতে পারে, কেউ একজন করলে হচ্ছে। বাট আমার ঘরটা পরিষ্কার করা দরকার, আমার মেইনলি দরকার যে জিনিসটা, আমি এই জিনিসটাকে আমি মেনশন করতে পারছি কিনা। অর্থাৎ আমি যদি এই রহিমাকে ফোকাস না করে আমি যদি এখানে ঘরটাকে ফোকাস করি, ঘরটাকে যদি সাবজেক্টের স্থানে নিয়ে আসি, এটাকে যদি গুরুত্ব বেশি দেই, আমি যদি কথাটাকে এইভাবে বলি যে আহ ঘরটা কি পরিষ্কার করা হয়েছে, আমার ঘরটা কি পরিষ্কার করা হয়েছে, তখন এই কথাটা মূলত ইংলিশে কিভাবে হবে? আমি বাসায় ফোন করে জাস্ট এই কথাটা বললাম, কি বললাম যে আমার ঘরটা কি পরিষ্কার করা হয়েছে। হ্যাঁ, তাহলে এই সেন্টেন্সটার ইংলিশ কি হবে? যে হ্যাজ মাই রুম, দেখেন, হ্যাজ মাই রুম বিন ক্লিন, CL, হ্যাজ মাই রুম বিন ক্লিন, হ্যাজ মাই রুম বিন ক্লিন। এই যে হ্যাভ বা হ্যাজ বিন প্লাস V3, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার। আর হ্যাভ হ্যাজ প্লাস V3, এগুলো হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের অ্যাক্টিভের স্ট্রাকচার। তাহলে এই প্যাসিভ এবং অ্যাক্টিভের এই ফাংশন গুলো, এই বিষয়গুলো আমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে। তাহলে আমি যদি আপনাদের সঙ্গে আগে একটু স্ট্রাকচার গুলো নিয়ে কথা বলি, স্ট্রাকচারটা নিয়ে আহ একটু যদি বলার চেষ্টা করি বা বিষয়গুলোকে দেখানোর চেষ্টা করি, এখানে একটু মনোযোগ দিয়ে খেয়াল করেন। আমার যারা যারা টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার জানেন, তাদের প্যাসিভ বুঝতে সহজ হবে। আমি এটা একদিনে শেষ করব না, কারণ প্যাসিভের উপর আমি 2টা ক্লাস নিব আপনাদের। প্যাসিভটাকে আমাদের ভালোভাবে বুঝতে হবে। তো এখানে দেখেন দেওয়া আছে যে সাবজেক্ট প্লাস ভার্ব ওয়ান প্লাস অবজেক্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার। আমরা প্রত্যেকেই জানি সাবজেক্ট প্লাস V1, অর্থাৎ আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। পাস্ট ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট, অর্থাৎ আই প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছিলাম। ফিউচার ইনডিফিনিট টেন্সের স্ট্রাকচার কি? সাবজেক্ট প্লাস উইল প্লাস V1 প্লাস অবজেক্ট, অর্থাৎ আই উইল প্লে ফুটবল, মানে আমি ফুটবল খেলবো। তাহলে এগুলো হচ্ছে আমার ইনডিফিনিট যে টেন্স গুলো, তাই না? সাবজেক্টের পর ভার্বের প্রেজেন্ট ফর্ম, দেন পাস্ট ফর্ম, দেন উইল প্লাস প্রেজেন্ট ফর্ম, এগুলো আমি আপনাদেরকে করিয়েছি। বাট এই প্রত্যেকটা স্ট্রাকচারের একটা প্যাসিভের আলাদা একটা স্ট্রাকচার আছে। এই প্যাসিভের স্ট্রাকচারটা কখন হবে? যখন একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট নিষ্ক্রিয় বা ইনঅ্যাক্টিভ থাকবে, একটা সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট যখন কাজ করতে পারবে না, তখন আমাদের কিন্তু এই স্ট্রাকচারটা হবে। অর্থাৎ এই জায়গাটা আপনাদেরকে একটু বুঝতে হবে যে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস V3 প্লাস অবজেক্ট, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। এই অ্যাম ইজ আর মূলত আমরা ইউজ করি কোথায়, বসাই কোথায়? প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে অ্যাম ইজ আর এর পরে ভার্বের সঙ্গে আইএনজি বসে। বাট এই কন্টিনিউয়াস এর অক্সিলারি ভার্ব গুলোই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে আসবে যখন কোনো সেন্টেন্সের সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সরি,
মানে সাবজেক্ট নিষ্ক্রিয় হবে, কোনো সেন্টেন্সের সাবজেক্ট ইনঅ্যাক্টিভ হবে, সাবজেক্ট কাজ করতে পারবে না। ঠিক আছে। পাস্ট কন্টিনিউয়াস টেন্সে ওয়াজ এর ব্যবহার করি, ফিউচার কন্টিনিউয়াস টেন্সে উইল বি ব্যবহার করি। তো এই কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বগুলো ইনডিফিনিট টেন্সে আসবে যখন, আবারও বলছি, কন্টিনিউয়াস টেন্সের অক্সিলারি ভার্বগুলো ইনডিফিনিট টেন্সে আসবে যখন আমাদের কি হবে, যখন সাবজেক্টটা নিষ্ক্রিয় থাকবে বা ইনঅ্যাক্টিভ থাকবে। এবং মেইন ভার্বটা অলওয়েজ ভি থ্রি, মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম আমার এই জায়গাটাতে হবে। তাহলে সাবজেক্ট প্লাস অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস ওয়াজ আর প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, পাস্ট ইনডিফিনিট টেন্সের প্যাসিভের স্ট্রাকচার সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, ফিউচার ইনডিফিনিট টেন্স এর প্যাসিভের structure. Just you have to understand that kinds of things. Then here you can see the structure of continuous tense. Subject plus am is are plus verb এর সঙ্গে ing plus object, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস এর অ্যাক্টিভের স্ট্রাকচার। কিসের অ্যাক্টিভের স্ট্রাকচার বলছি? প্রেজেন্ট কন্টিনিউয়াস এর। বর্তমানে কোনো একটা কাজ হচ্ছে বা চলছে বোঝায়। আই এম প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছি। সাবজেক্ট প্লাস ওয়াজ আর প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, আই ওয়াজ প্লেইং ফুটবল, আমি ফুটবল খেলছিলাম। সাবজেক্ট প্লাস উইল বি প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, আমি ফুটবল খেলতে থাকবো, আই উইল বি প্লেইং ফুটবল। আর এই জায়গাটায় এইগুলোর আবার প্যাসিভের স্ট্রাকচারটা হচ্ছে এই অ্যাম ইজ আর বিং প্লাস ভি থ্রি। আমার এই কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভ বা কন্টিনিউয়াস এর স্ট্রাকচার গুলো খুবই সহজ, এটা কঠিন না, আমরা অনেকে কঠিন মনে করতে পারি, বাট একবার যদি ভাবতে পারেন বা ভালোভাবে দেখতে পারেন এই স্ট্রাকচার গুলো অনেক বেশি সহজ। অর্থাৎ সাবজেক্ট প্লাস ওয়াজার প্লাস বিং প্লাস ভার্বের সঙ্গে, মানে ভার্বের থার্ড ফর্ম, ফুটবল ইজ বিং প্লেড, এর বাংলা অর্থটা কি জানেন? যে ফুটবল খেলা হচ্ছে। অর্থাৎ সাবজেক্টটা কি? ফুটবল। এখন ফুটবলের কি হাত পা আছে? ফুটবল কি নিজে নিজে দৌড়াতে পারে? কেউ একজন বলে লাথি মারলে বলটা দৌড়াবে, তাই না? বাট যে খেলবে, যে বলে লাথি মারবে, তাকে এখানে মেনশন করা নেই। এখানে সাবজেক্টের স্থানে শুরুতে ফুটবলকেই মেনশন করা, তার মানে সাবজেক্ট আমার নিষ্ক্রিয়। এই জন্য ইজ বিং প্লাস ভি থ্রি প্লেড। ফুটবল ওয়াজ বিং প্লেড, ফুটবল খেলা হচ্ছিল। ফুটবল উইল বি বিং প্লেড, ফুটবল খেলা হতে থাকবে। উইল বি বিং প্লেড, এটা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের প্যাসিভের স্ট্রাকচার। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার হ্যাভ হ্যাজ প্লাস ভি থ্রি, আই হ্যাভ প্লেড ফুটবল, আমি ফুটবল খেলেছি। এর প্যাসিভ হচ্ছে হ্যাভ হ্যাজ বিন প্লাস ভি থ্রি, এখানে আমার এক্সট্রা একটা শব্দ বিন যুক্ত হবে। ফুটবল হ্যাজ বিন প্লেড, বাংলা অর্থ কি? ফুটবল খেলা হয়েছে, ফুটবল খেলা হয়েছে। আর মডেল ভার্ব দিয়ে যখন আমরা সেন্টেন্স তৈরি করি, আমি আপনাদের মডেল ভার্বের কথা বলেছিলাম, মডেল ভার্বের ব্যবহার দেখিয়েছিলাম। তো ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, নিড টু, ডেয়ার টু, এই মডেলের পর মেইন ভার্ব কিন্তু বেস ফর্ম বা রুট ফর্মে বসে, এটাও আপনাদেরকে আমি বলেছিলাম। বাট প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে যখন আপনি মডেল যে সেন্টেন্স তৈরি করবেন, মডেল ভার্ব গুলোর পর বি প্লাস মেইন ভার্বের পাস্ট পার্টিসিপল ভি থ্রি হয়। যেমন আই ক্যান প্লে ফুটবল, আমি ফুটবল খেলতে পারি। আমার প্যাসিভটা কি দেখেন? ফুটবল ক্যান বি প্লেড, ফুটবল খেলা যেতে পারে। ফুটবল ক্যান বি প্লেড, ফুটবল খেলা যেতে পারে। তাহলে এটাকে বলা হয় আমার মডালের প্যাসিভের স্ট্রাকচার। তো এইখানে যে বাক্যগুলো আছে, এই বাক্যগুলো আমি আপনাদেরকে একটু দিব, দেখেন নিজেদের ব্রেনটা ইউজ করতে হয়। আমি টিচার, আমি আপনাকে কারেক্ট একটা ওয়ে বা গাইডলাইন দেখাতে পারি, বাট অ্যাকচুয়াল কাজটা কিন্তু আপনাকেই কাজ করতে হবে, আপনাকে ডেভেলপ করতে হবে এই জায়গাগুলোতে। এই যে 15টা সেন্টেন্স আছে, এই সেন্টেন্স গুলো আমি পাঠিয়ে দিচ্ছি, আমি দু একটা দেখাচ্ছি, বাট এই সেন্টেন্স গুলো আপনারা নিজেরা একটু করার চেষ্টা করবেন এই স্ট্রাকচারটা মেনটেন করে। এই স্ট্রাকচারটা মেনটেন করে এই সেন্টেন্স গুলো, অর্থাৎ প্যাসিভ রিলেটেড যে সেন্টেন্স বা বাক্যগুলো আছে, এই বাক্যগুলো আপনারা আপনাদেরকে ট্রান্সলেট করতে হবে। কোথায় জানো আপনাদের? কতদূর চলে আসছে? আচ্ছা, কই গেল আপনাদের গ্রুপ? তো দেখেন, আমি দিয়ে দিচ্ছি, আপনারা নিজেরা করবেন। তাহলে প্যাসিভের স্ট্রাকচারটা একটু ক্লিয়ার করে নিন, দেখেন বুঝতে পারেন কিনা যে প্যাসিভ ভয়েসের স্ট্রাকচার গুলো মূলত কোন টাইমে হবে বা কখন আমরা সেটাকে ইউজ করব বা বসাবো। যখন কোনো সেন্টেন্স বা বাক্যের সাবজেক্ট নিষ্ক্রিয় থাকবে বা সাবজেক্ট ইনঅ্যাক্টিভ থাকবে। তাহলে স্ট্রাকচারটা কেমন? প্রেজেন্ট ইনডিফিনিট অ্যাম ইজ আর প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, পাস্ট ইনডিফিনিট সাবজেক্ট প্লাস ওয়াজ আর প্লাস ভি থ্রি প্লাস অবজেক্ট, future indefinite subject plus will be plus v3 plus object, present continuous am is are being plus v3 plus object, past continuous was are being plus v3 plus object, future continuous will be being plus v3 plus object, present perfect tense এর স্ট্রাকচার কি? have অথবা has been plus v3 plus object, present perfect এর এটা। আর মডেলের ক্ষেত্রে
ক্যান, কুড, মে, মাইট, শ্যাল, শুড, উইল, উড, বি প্লাস ভি থ্রি। তাহলে এইখানে দেখেন যেমন একটা বাক্য দেওয়া আছে যে বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, এখন বাংলা বাক্য দেখে আগে টেন্স আইডেন্টিফাই করে ফেলবেন, হয়েছিল, করেছিল, গিয়েছিল, হয়েছিল, এটা কিন্তু পাস্ট টেন্সের ভিতর যায়। তাহলে সাবজেক্টটা কি, বিড়াল। দেখেন বিড়াল কিন্তু কোনো কাজ করতেছে না, আমি প্যাসিভে কেন লিখবো এগুলো? আমার এই যে সাবজেক্ট, এটা ইনঅ্যাক্টিভ, নিষ্ক্রিয়। আপনি একটা রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, রাস্তার পাশে দেখছেন যে একটা বিড়াল মরে পড়ে আছে, এবং বিড়ালটাকে আপনার দেখে মনে হচ্ছে যে কেউ একজন এটাকে কিল করছে, অর্থাৎ কেউ একজন হত্যা করেছে, কেউ মেরে ফেলছে। বাট যে কাজটা করে গেছে সে লোককে আপনি চেনেন না। সে তো বিড়ালটাকে মেরে চলে গেছে, সে তো আর আপনার সামনে নেই, আপনি তাকে দেখেনও নি। আপনি জাস্ট একটা মরা বিড়াল দেখছেন, যে কোনো কাজ করতেছে না, যে তার মরে পড়ে আছে একটা জায়গায়। তো কাজটা যার দ্বারা সম্পন্ন হচ্ছে তাকে কিন্তু এখানে মেনশন করা নেই, তার মানে কি এটা প্যাসিভ ভয়েস, অর্থাৎ সাবজেক্ট দ্য ক্যাট। এবার ভার্বটা কি, পাস্ট টেন্সের স্ট্রাকচার হচ্ছে ওয়াজ এর প্লাস ভি থ্রি, তাহলে দ্য ক্যাট ওয়াজ কিল্ড, দ্য ক্যাট ওয়াজ কিল্ড, বিড়ালটিকে হত্যা করা হয়েছিল, জাস্ট এতটুকুই। পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল, সাবজেক্ট কি, পরীক্ষা। পরীক্ষার কি হাত পা আছে? না। পরীক্ষা নেয় কারা? যারা এক্সামিনার, পরীক্ষা যারা নেয় বা যাদের মাধ্যমে হয়, আর তাদের তো আর আমি চিনি না, তাদেরকে তো আর আমি মেনশনও করি না বা বলিও না। আমরা বলি না তোমার পরীক্ষা কবে শুরু হবে, তোমার রেজাল্ট কবে দিবে, তোমার কি পরীক্ষা শুরু হয়েছে, হ্যাঁ আমার পরীক্ষা শুরু হয়েছে, বা এই দিন আমার পরীক্ষা শেষ হবে। অর্থাৎ এই যে সাবজেক্ট গুলো, পরীক্ষা, রেজাল্ট, এগুলো কিন্তু নিষ্ক্রিয়, এগুলো কিন্তু ইনঅ্যাক্টিভ। তাহলে আপনি যখন ইংলিশে সেন্টেন্স তৈরি করবেন, ইংলিশে কোনো কিছু লিখবেন বা বলতে যাবেন, তখন আমাকে বুঝতে হবে আগে এইটা যে সাবজেক্ট কি অ্যাক্টিভ না প্যাসিভ, তারপরে কোন টেন্সটা লেখা আছে। তাহলে সাবজেক্টটা কি, পরীক্ষা, তাহলে দা এক্সাম, তাহলে এটা কিন্তু আমার নিষ্ক্রিয় সাবজেক্ট, তাহলে ওয়াজ ফিনিশড, দ্য এক্সাম ওয়াজ ফিনিশড অন টাইম, পরীক্ষা সময় মতো শেষ হয়েছিল। দ্য এক্সাম ওয়াজ প্লাস ভি থ্রি, পাস্ট টেন্স। গতকাল আমাদের রেজাল্ট প্রকাশিত হয়েছে, আওয়ার রেজাল্ট ওয়াজ পাবলিশড ইয়েস্টারডে। আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে। সেন্টেন্সটা এটা কিন্তু ফিউচার টেন্স, হবে, করবে, চলবে। অর্থাৎ সাবজেক্ট কে, রাজু। রাজু কিন্তু কিছু করতেছে না, রাজু কিন্তু ইনঅ্যাক্টিভ বা নিষ্ক্রিয়। রাজু নামক লোকটাকে কেউ একজন পাঠাবে, সেটা তার ভাই পাঠাতে পারে, তার বাবা পাঠাতে পারে, মানে কাজটা কিন্তু অন্য কারো দ্বারা হচ্ছে। অর্থাৎ এই সেন্টেন্সটার ইংলিশ কি, ফিউচার ইনডিফিনিট টেন্সের আবার প্যাসিভের স্ট্রাকচার হচ্ছে আবার শ্যাল বি বা উইল বি প্লাস ভি থ্রি। যেমন রাজু উইল বি সেন্ট, রাজু উইল বি সেন্ট টু লন্ডন, লন্ডন টুমরো। আগামীকাল রাজুকে লন্ডনে পাঠানো হবে, রাজু উইল বি সেন্ট লন্ডন টুমরো। আমাদেরকে বিষয়টি জানানো হয়েছে। দেখেন এখানে সাবজেক্টটা কি, আমরা। বাট আমরা কিন্তু কোনো কাজ করতেছি না, মনে করেন বাইরে থেকে কোনো একটা লোক বা কেউ কোনো কিছু আমাদেরকে জানিয়েছে, বা মনে করেন কিছু পুলিশ আমাদের একটা সংবাদ দিয়েছে। এখন তারা সেই পুলিশ আবার বলেছে যে আপনারা এটা অন্য কাউকে জানাবেন না। তো আমাদেরকে সে জানিয়েছে, এই জন্য জাস্ট এইরকম একটা কথা বললাম যে এই বিষয়টা আমাদেরকে জানানো হয়েছে। তাহলে এটা হয়েছে, গিয়েছে, থেকেছে, প্রেজেন্ট পারফেক্ট টেন্সের ভিতর যায়। তাহলে এটার ইংলিশ আমার কি হবে, যে উই হ্যাভ, এবার বিন, হ্যাভ বা হ্যাজ বিন প্লাস ভি থ্রি, প্রেজেন্ট পারফেক্টের প্যাসিভের স্ট্রাকচার। ঠিক আছে। তাহলে উই হ্যাভ বিন ইনফর্মড, উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, আমাদেরকে বিষয়টা জানানো হয়েছে। ইংলিশ কি হবে, উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, উই হ্যাভ বিন ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, আমাদেরকে বিষয়টা জানানো হয়েছে। কিন্তু দেখেন আপনি যদি বিনটাকে এখান থেকে স্কিপ করতেন, বিনটাকে বাদ দিতেন, যদি জাস্ট এরকম একটা কথা বলতেন, উই হ্যাভ ইনফর্মড অ্যাবাউট দিস ম্যাটার, তাহলে কিন্তু এই সেন্টেন্সটা তখন অ্যাক্টিভ হয়ে যায়। এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্সের অ্যাক্টিভের স্ট্রাকচার হয়। অর্থাৎ এই সেন্টেন্সটার অর্থ এরকম দাঁড়ায় যে আমরা বিষয়টি জানিয়েছি, আমরা অন্য কাউকে, অন্য কোনো ব্যক্তি বা কোনো কিছুকে একটা বিষয় জানিয়েছি, উই হ্যাভ ইনফর্ম অ্যাবাউট দিস ম্যাটার। বাট আমি যখনই বিন বসাচ্ছি তখন আর আমরা কাজ করতে পারতেছে না, অর্থাৎ সাবজেক্ট ইনঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, বাংলাটা এরকম আসতেছে আমাদেরকে জানানো হয়েছে। তো এই যে পর্যন্ত বললাম বা যে পর্যন্ত দেখালাম, এগুলো আগে একটু দেখে আসেন। এই রুলস বা স্ট্রাকচার যেটা আছে এটা আপনারা নিজেরা একটু প্র্যাকটিস করেন, একটু চর্চা করেন, করে যে সেন্টেন্স গুলো আমি পাঠালাম ট্রান্সলেট করার চেষ্টা করেন। নেক্সট ক্লাসে আমি প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহারটা নিয়ে কথা বলবো, প্যাসিভের প্র্যাকটিক্যাল ব্যবহারটা দেখাবো। আরেকটা কথা আমি বলে রাখছি, যাদেরকে আমি গত ক্লাসে যে টাস্কটা দিয়েছিলাম, ওইটার এই যে আজকে যে পিডিএফ, মানে এখানে যে ফাইলটা আমি দেখালাম, আপনাদের ভিতর থেকে একটা স্টুডেন্ট তৈরি করেছে, এই ফাইলটা আমি পাঠিয়ে দিব আপনাদের পিডিএফ করে। পাঠিয়ে দিলে যারা এটা প্র্যাকটিস করেননি, এখানে অনেকেই আছেন আমি জানি করেননি, যারা করেছেন তো ভালো, তারা এটা প্র্যাকটিস করবেন, কারণ এটা থেকে আমাদের অনেক কিছু করতে হবে, অনেক দূর যেতে হবে। এই প্যাসিভের ক্লাস শেষ হলেই আমি আপনাদের প্র্যাকটিক্যাল
প্র্যাকটিক্যাল যে কনভারসেশন, প্র্যাকটিক্যাল যে প্রেজেন্টেশন, স্পিকিং এর জায়গা নিয়ে আমি কথা বলবো, অ্যাজ ওয়েল এস ট্রান্সলেশন। সেই বিষয়গুলো আপনাদেরকে কাভার করতে হবে, করা শিখতে হবে। তার আগে প্যাসিভটা কমপ্লিট করতে হবে, কারণ প্যাসিভ খুবই ইম্পর্টেন্ট একটা টপিক। প্যাসিভকে মেনটেন করে আমরা আমাদের ডে টু ডে লাইফের অনেক সেন্টেন্স বা অনেক বাক্য বাংলায় বলে থাকি, আমরা নিজেরাও জানি না যেটা ইংলিশে প্যাসিভের ভিতরে হবে বা যাবে। এজন্য আমরা ইংলিশে কথা বলতে পারি না প্রপার ওয়েতে। আমি কি বোঝাতে পারছি আপনাদেরকে?